গ্রামের নাম মণিপুর। এই গ্রামে বসবাস করে বাবা মা হারা এক দুঃখী মেয়ে টুনি তার দিদার সঙ্গে। প্রচণ্ড গরমে ভরা এক দুপুরে তারা একসঙ্গে গল্প করতে করতে হঠাৎ, টুনি দিদি ভাই, আমার জন্য মাটির কলসি থেকে এক গ্লাস ঠান্ডা জল গড়িয়ে নিয়ে আসো তো দেখি, যা গরম পড়েছে, একটু ঠান্ডা জল না খেয়ে আর থাকা যাচ্ছে না। হ্যাঁ, তুমি সে যা বলেছ দিদা, এই গরমে ঠান্ডা জলই আমাদের জীবন। দিদা, তুমি খাওয়ারের কথা বলায় আমার একটি কথা মনে পড়ে গেল। দিদা, আমি বলি কি, এই গরমে গাছ থেকে পাড়া কাঁচা আম দিয়ে বড় শোল মাছের টক খেলে কেমন হয়? দিদি ভাই, তোমার বলা কথাটা খারাপ নয়, কিন্তু এখন শোল মাছের যে দাম, তা কেনার কি আর আমাদের সামর্থ্য আছে? কোনো রকম একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে কাটাতে হয়। আচ্ছা দিদা, আমরা না খেয়ে যদি লোকেদের খাওয়াই তাহলে কেমন হয়? লোকেদের খাওয়াই মানে তুমি কি বলতে চাইছো দিদি ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আমি বলতে চাইছি দিদা, তুমি বলতে না, দাদু আমার বিয়ের জন্য একটি সোনার মোহর রেখে গেছে, আমরা ওই মোহর বিক্রয় করে যদি একটি খাওয়ার হোটেল খুলি তাহলে কেমন হয়? তোমার দেওয়া বুদ্ধিটা খারাপ নয়, কিন্তু দিদি ভাই, তা আমি কোনোভাবে করতে পারবো না। নতুন হোটেল খোলার পর আমরা কোনো কারণে যদি আরো কোনো বড় ক্ষতির সম্মুখীন হই, তাহলে আমি তোমার বিয়ে দেব কেমন করে দিদি ভাই? না না, আমি ওই মোহর কোনো রকম ভাবে খোয়াতে চাই না। আহ দিদা, তুমিও না সত্যি, ক্ষতি আর লাভ্যাংশের কথা ছাড়ো তো বাপু, যা হবে তা পরে দেখা যাবে। আর তাছাড়া আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, এই বলে দিচ্ছি। দিদি ভাই, সে না হয় ঠিক আছে, কিন্তু এই বয়সে হোটেলে এত রকমের রান্না বান্না, তার উপর লোকেদের খাবার দেওয়া, সবকিছু আমরা সামলাবো কেমন করে? দিদা, ওইসব নিয়ে তোমায় একেবারে চিন্তা করতে হবে না, কেমন? আমি ভেবে নিয়েছি, আমাদের হোটেলের নাম থাকবে টুনির টক হোটেল, আর আমাদের মেনু হবে গরম ভাত এবং সাথে বড় শোল মাছের টক, আর দাম থাকবে মাত্র 30 টাকা। কই গো গিন্নি, এই যে পয়সার ব্যাগটা নাও। আর হ্যাঁ, তুমি শিগগিরই খাবার বাড়ো, আমার প্রচন্ড খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাই যাই, আমি হাত মুখ ধুয়ে আসি, কেমন? ও মা গো, ব্যাগের ভেতর এতগুলো টাকা! আজ হোটেলে কেনা বেচা বেশ ভালোই হয়েছে বুঝি? সে আর বলতে, লোকে যাই বলুক গিন্নি, সৎ পথের চেয়ে অসৎ পথের উপার্জনটাই আলাদা। তাহলে আমার তোমাকে দেওয়া বুদ্ধিটা কাজে দিয়েছে, কি বলো? আর বলছি কি, তুমি তোমার হোটেলে নিম্নমানের সামগ্রী দিয়ে এবং নষ্ট খাবারের সুগন্ধি দিয়ে সবাইকে যে ওই খাবার দাও, তা কেউ জানতে পারিনি তো? আরে না না গিন্নি, তুমি নিশ্চিন্তে থাকো, তোমায় ওইসব নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। আর তাছাড়া এই গ্রামে এমন কারোর বুদ্ধি আছে বলে তো আমার মনে হয় না, যারা তোমার দেয়া বুদ্ধিকে ধরে ফেলবে। এখন দোকানে কেনাবেচা বেশ ভালোই হচ্ছে, তোমায় আমাকে একটি সোনার হার কিনে দিতে হবে কিন্তু, এই বলে দিচ্ছি, কেননা আমার সুন্দর গলাটা প্রচণ্ড খালি খালি লাগছে। আরে গিন্নি, তুমি দুঃখ পেও না, তোমার বুদ্ধি নিয়ে আজ যখন আমি আমার হোটেলটাকে লোকসান থেকে লাভের দিকে নিয়ে যাচ্ছি, তখন শুধু গলা কেন,
তোমার পুরো শরীরটাই আমি সোনায় ভরিয়ে দেব। কয়েকদিন পরে টুনি এবং টুনির দিদা তাদের কথা মতো একটি হোটেল খুলে বসে এবং হোটেলের নাম রাখে ওই যে আগেই বলেছিল, টুনির টক হোটেল। দিদি ভাই, তোমার বলা কথা মতো হোটেল তো খুলে বসলাম। গরম ভাত এবং শোল মাছের টকও প্রস্তুত, কিন্তু কই কোনো মানুষজনকে তো আমাদের হোটেলের দিকে আসতে দেখছি না। আহ দিদা, তুমি বেশি চিন্তা করো না তো। মানুষজনের যখন খিদে পাবে তখন তারা ঠিকই খেতে চলে আসবে। লোকজন আমাদের রান্না করা কেবলমাত্র শোল মাছের টক এবং ভাত খেতে সত্যি কি আসবে? দিদা, আমি তোমায় বলছি, লোকজন আমাদের রান্না করা খাবার খেতে অবশ্যই আসবে। আর তাছাড়া আমরা তো আমাদের খাবারের দাম বেশি রাখিনি, এমন রেখেছি যেটা মানুষের রুচি মার্জিত। এই যে বাবু, আমার খাবার খাওয়া হয়ে গেছে। আপনি একটু শেষ পাতে চাটনি আর পাঁপড়টা দিয়ে যাবেন। চাটনি পাঁপড় আজকের মেনুতে যোগ করা হয়নি। আপনার খাওয়া হয়ে গেছে, আপনি শিগগিরই উঠুন তো দেখি। কিন্তু বাবু, আমি তো আপনার এই মেনু বোর্ড দেখেই খেতে এলাম। এখানে লেখা রয়েছে শেষ পাতে চাটনি এবং পাঁপড়। মেনু বোর্ড দেখে আমার হোটেলে বাবা রান্না হয় না। আমার যখন যা ইচ্ছে হয় তখন আমি তা রান্না করি। আর তাছাড়া আমি তোমায় এত সব কিছু জানাতে যাব কেন? ঠিক আছে বাবু, আমার খাওয়া হয়ে গেছে। এই যে আমি উঠে পড়ছি। তোমার হয়েছে মোট 100 টাকা। ঠিক আছে বাবু, এই এই যে টাকাটা। দিদি ভাই, দুপুর তো গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু কই একজন পর্যন্ত আমাদের হোটেলে খেতে এলো না। হ্যাঁ দিদা, তাই তো দেখছি, আমাদের এত কষ্ট করে রান্না করা খাবার এখনো পর্যন্ত কোনো একজন লোককেই খাওয়াতে পারলাম না। দিদি ভাই, আর সময় নষ্ট করে কোনো লাভ নেই, বরং এই খাবারগুলো নষ্ট হয়ে যাওয়ার আগে খাবারগুলো গ্রামের আমাদের মতো গরিব মানুষদের মধ্যে দান করে দিই চলো। হ্যাঁ দিদা, চলো আমরা তাই করি। গ্রামের গরিব মানুষগুলোর মধ্যে না হয় এই খাবারগুলো বিলিয়ে দিই। আমাদের মতো গরিব মানুষগুলোও না হয় একবেলা দুটো পেট পুড়ে খাবার খেতে পারবে। এদিকে টুনি এবং টুনির দিদা সিদ্ধান্ত নেয় তাদের সমস্ত খাবারগুলো লোকজনের মধ্যে বিলিয়ে দেওয়ার। আর ওই দিকে রঘুরাম, ব্যাস, আজকের মতো আমার কেনা বেচা বেশ ভালোই হয়েছে। নাহ, আর দেরি করে লাভ নেই। অবশিষ্ট খাবারগুলো তুলে রেখে দিই, কেননা কালকে ওই খাবারগুলো আবার সুগন্ধি মেরে কালকে কাস্টমারদের খাওয়াতে হবে। হে মা কালী, মা গো মা, আমায় একটু দেখো মা গো, একটু দেখো, যাতে এইভাবে আমি আমার ব্যবসাটা যেন সারা জীবন চালিয়ে যেতে পারি। জয় মা, জয় মা। দিদি ভাই, আমি বলছি কি, কাল থেকে আমরা আর ওই হোটেল খুলবো না, কেমন? কেন দিদা, আমরা যখন কষ্ট করে এতটা পথ অতিক্রম করে এলাম, আর কিছুটা পথ না হয় অতিক্রম করেই দেখি আমাদের কপালে কি রয়েছে, সুখ নাকি সারা জীবন দুঃখই? কিন্তু দিদি ভাই, না দিদা, কোনো রকম কোনো কিন্তু নয়। আর তাছাড়া ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি সর্বদা আমায় শিখিয়েছ, কখনো কোনো ভালো কিছু পেতে হলে তার থেকে আরও ভালো কিছু খোয়াতে হয়। পরের দিন আবার টুনি এবং টুনির দিদা তাদের হোটেল খুলে বসে, কিন্তু এই দিন সম্পূর্ণ উল্টো হয়ে যায়। গ্রামবাসী এবং বাজার এলাকায় সকলের মুখে টুনি এবং টুনির দিদার শোল মাছের টকের কথা ছড়িয়ে পড়ে।
কই গো রঘু কাকা, এদিকে কোথায় যাচ্ছ? এই যে রঘুরামের হোটেলের দিকে যাচ্ছি দুপুরের খাবার খেতে। আমি তো আজ সস্তায় বেশ পেট ভরে শোল মাছের টক আর ভাত খেলাম গো। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মণিপুর গ্রামে আবার সস্তায় শোল মাছের টক দিয়ে ভাত? হ্যাঁ গো রঘু কাকা, ওই যে আমাদের ওই বাজারে ভবেশ দাদার যে মুদির দোকানটা রয়েছে না, ওইখানেই এক বৃদ্ধ দিদা আর তার নাতনি নতুন হোটেল খুলেছে গো। কাঁচা আম দিয়ে বেশ বড় শোল মাছের টক আর গরম ভাত মাত্র 30 টাকা গো। কি বলছিস রে তুই? তাহলে তো এই প্রচন্ড গরমে দুপুরের খাবার একদম জমে ক্ষীর হয়ে যাবে। তাই আর বলছি কি, আর তাছাড়া এই গ্রামের মধ্যে সমস্ত মানুষজনের মুখে কেবলমাত্র ওই দিদা এবং নাতনির হোটেলের কথা ঘোরাঘুরি করছে গো। হ্যাঁ, তুই যখন বলছিস তাহলে আমি আজ ওই হোটেলের দিকেই যাই আর কি, খেয়ে আসি। আজ তাহলে আর রঘুরামের হোটেলে খেতে যাব না। কই গো বুড়িমা, তোমার রান্না করা শোল মাছের টক আর গরম ভাত দাও দেখি দুটো। ঠিক আছে বাপু, তুমি তাহলে ওই যে চেয়ারে গিয়ে বসো, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। আমি বলছি কি বুড়িমা, আমাকে শোল মাছের মাথাটা একটু দেখে দেবে কেমন? এ কি, আজ বুধবার, আজ বাজারে হাট বসার দিন, অথচ আজ আমার হোটেলে খরিদ্দারের পরিমাণ এত কম কেন? না না, ভালো করে খোঁজ খবর নিয়ে দেখতে হবে দেখছি। এ কি, রঘু আজ আমার হোটেলে না খেয়েই চলে যাচ্ছে। এই রঘু, এদিকে একটু শোন। না মানে আমি বলতে চাইছি যে তুই আজ আমার হোটেলে না খেয়েই চলে যাচ্ছিস যে। কে বলেছে আমি খাইনি? খেয়েছি তো, তবে তোমার হোটেলে নয়, আমি খেয়েছি টুনির টক হোটেলে। টুনির টক হোটেল মানে তুই কি বলতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে ওই যে বাজারের মধ্যে ভবেশ দাদার মুদির দোকান রয়েছে না, হ্যাঁ হ্যাঁ, ওরই পাশে এক বৃদ্ধ দিদা এবং তার নাতনি একটা নতুন হোটেল খুলেছে। সবাইকে মাত্র 30 টাকায় শোল মাছের টক আর গরম ভাত পেট ভরে খাওয়াচ্ছে। তাই শুধু আমি নয়, বাজারের সমস্ত লোক এখন ওই হোটেলে টাটকা খাবার খাচ্ছে। থাক থাক, আমি বুঝে গেছি, আর তোকে কিছু বলতে হবে না, তুই এখন এখান থেকে যা। কই গো দিদা, এবারে তুমি খুশি তো? হ্যাঁ দিদি ভাই, সে আর বলতে। আমি বলছি কি দিদি ভাই, কাল থেকে কিন্তু আমাদের খাবারের পরিমাণ আরো বেশ বাড়াতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো দিদা। কেননা হোটেলের শুরুতেই মানুষজনের মুখে যেভাবে টুনির টক হোটেলের নাম ছড়িয়ে পড়েছে, তাতে তো এই অল্প পরিমাণে খাবার প্রস্তুত করলে হবে না। কই গো, আজকের ব্যবসার ব্যক্তি দাও দেখি, কতগুলো পয়সার ব্যবসা করলে আজ। হায় হায়, এ আমার কি হলো গো? আজ ব্যাগের ভেতর এই সামান্য কয়টা পয়সা। কোথা থেকে এক হতচ্ছাড়া বুড়ি আর তার নাতনি নতুন হোটেল খুলে বসেছে, আর তাছাড়া এই প্রচন্ড গরমে সবাইকে মাত্র 30 টাকায় শোল মাছের টক আর ভাত খাওয়াচ্ছে। তাই আজ বাজারের অধিকাংশ খরিদ্দারি ওই বুড়ির হোটেলের খাবার খেয়ে নিয়েছে। তোমার বলা কথা যদি সঠিক হয়, তবে ওই হোটেলকে শুরুতেই মাটিতে মিশিয়ে দিতে হবে, নইলে ওই হোটেল আমাদের একেবারে নিঃস্ব করে দেবে। তাহলে তুমি কি কিছু করতে চাইছো নাকি গিন্নি? আমি তোমায় যেমনটি বলবো
তুমি কালকে ঠিক সেই রকমই কাজ করবে। সে না হয় ঠিক আছে, কিন্তু গিন্নি কিছুদিন পরে এই বিষয়টা দেখলে হতো না? বিষ গাছ দেখা মাত্রই শুরুতে মাটি থেকে উপড়ে দেওয়া ভালো নয় কি? আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি আমায় ঠিক যেমনটি করতে বলবে আমি কালকে ঠিক তেমনটাই করব। পরের দিন গায়ত্রীর বলা কথা মতো রঘুরাম একটি জায়গায় আড়ালে লুকিয়ে থাকে এবং টুনির হোটেলের দিকে নজর রাখে। আর এদিকে দিদা এখনও পর্যন্ত হোটেলের দিকে না আসায় টুনি প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে ওঠে। দেখতে দেখতে প্রচণ্ড বেলা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে কাস্টমার হোটেলে খাবার খেতে আসবে, কিন্তু কই এখনো পর্যন্ত দিদা খাবার প্লাস্টিকের প্লেটগুলো নিয়ে এলো না। এই বলে টুনি দোকান ছেড়ে হাঁটতে হাঁটতে একটু এগিয়ে যায় তার দিদার খোঁজে। ঠিক তখনই ব্যাস, এই সুযোগে গিন্নির বলা কথা মতো ওদের রান্না করা টকের জায়গাটা সরিয়ে আমার তৈরি নষ্ট টকের জায়গাটা ওইখানে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ, তাহলে ব্যাস, হ্যাঁ, জমবে খেলা। ব্যাস, রান্নার পাত্রটি পরিবর্তন করা হয়ে গেছে। এবার শিগগির এখান থেকে চলে গিয়ে আড়ালে গিয়ে লুকিয়ে থাকি। এই বলে রঘুরাম টুনির তৈরি করা শোল মাছের টকের পাত্রটি বদলে তার নিজের তৈরি করা টকের পাত্রটি রেখে চলে যায়। কিছুক্ষণ পর এই যে দিদি ভাই, আমি এসে গেছি। দিদা, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি তো খুব চিন্তা করছিলাম। আর বলিস না দিদি ভাই, দোকানে ভিড় ছিল তাই দেরি হয়ে গেল। আচ্ছা, খাওয়ার সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ দিদা, সব ঠিকই আছে। কই গো বুড়িমা, আমাকে এক প্লেট ভাত আর সাথে গরম শোল মাছের টক দাও তো দেখি। ঠিক আছে বাপু, তুমি গিয়ে বসো, আমি এক্ষুনি খাবার দিয়ে আসছি। এই যে নাও বাপু, গরম ভাত, তার ওপর মাছের টক। এ কি বুড়িমা, এই টকের স্বাদ তো একদম বাজে, এটা তো কোনোভাবেই মুখে দেয়া যাচ্ছে না। আমার নাতনির তৈরি টকের স্বাদ একদম বাজে, কিন্তু এমনটা তো কখনো হয়নি। এদিকে আমি যে লোকজনের মুখে শুনলাম তোমার হোটেলে নাকি টাটকা খাবার পাওয়া যায়, তাই তো এখানে খেতে এলাম। কিন্তু এখানে এসে তো দেখছি তোমার হোটেলের থেকে রঘুরামের হোটেলের খাবার অনেক ভালো। ঠিক আছে বাবু, আপনি বলেছেন যখন, আমি না হয় এই মাছের টক খেয়ে দেখছি। খেয়ে কি দেখলে দিদা? এই টকের স্বাদ কি সত্যি খারাপ? হ্যাঁ দিদি ভাই, উনি একদম ঠিকই বলেছেন, এই টক একেবারে মুখে দেওয়া যাচ্ছে না। বাবা, আমার গিন্নির মাথায় যা বুদ্ধি আছে, বলতে হবে খেলাটা একেবারে যা জমে গেছে না। দেখতে দেখতে টুনির হোটেলে প্রচুর লোকের জমায়েত হয়ে যায়। আর ঠিক তখনই টুনি আড়ালে লুকিয়ে থাকা রঘুরামকে দেখতে পায়। দিদা, আমি বুঝতে পেরেছি এগুলো কেমন করে হয়েছে। কি বুঝলে দিদি ভাই? আমাদের এই টকের পাত্রটি কেউ বদলে দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ, ওই যে আড়ালে আরেক হোটেলের মালিক রঘুরাম কাকু লুকিয়ে রয়েছে। এগুলো ওনারই কাজ হবে। টুনির কথা শোনার পর বাজারের লোকজন মিলে রঘুরামকে ধরে নিয়ে আসে। এই যে রঘুরাম, তুমি ওইখানে লুকিয়েছিলে কেন? আর তাছাড়া কি দেখছিলে? কই না তো, আমি লুকোতে যাব কেন? আমি তো ওইখানে এমনি একটু দাঁড়িয়েছিলাম আর কি।
লোকজন জানুক আর নাই জানুক, আমি জানি এই মাছের টকের পাত্রটি তুমি বদলে দিয়েছো। এতদিন তুমি আমাদের নষ্ট খাবার খাইয়ে ঠকিয়েছো, আর এখন চাইছো ভালো মানুষদের কিভাবে ক্ষতি করা যায়। না মানে আসলে হয়েছে কি, থাক থাক, তোমাকে আর একটি কথাও বলতে হবে না। আজ থেকে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে আমরা আর কেউ তোমার হোটেলের খাবার খেতে যাব না। তোমার রান্না করা খাবার তুমি নিজে খাও। এরপর থেকে রঘুরাম প্রতিনিয়ত হোটেল খুলে রাখে, কিন্তু আর কোনো লোকজন ওই হোটেলে খেতে আসে না। আর এইদিকে টুনির হোটেলে আগের থেকে লোকজনের জমায়েত বেশ ভালোই জমেছে।